নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। গরম ভাত পায়ে পড়ে যখন ঝলসে গেল আমার পা, আমিও মা গো বলে আর্তনাদ করে উঠলাম। চাচি দৌড়ে রান্নাঘর থেকে এসে আগে আমার পা কতটুকু পড়েছে তা না দেখে দেখলেন কতটুকু ভাত ফেলে দিয়েছি আমি। তারপর চুলের গোছা ধরে টেনে নিয়ে গেলেন উঠোনে। অলক্ষী মেয়ে, কতগুলো ভাত দিয়েছিস? চাল কি তোর বাপ মা কিনে দিয়ে যায়? এই বলে অনবরত কিল ঘুষি মারতে লাগলেন আমার পিঠে। উনি তখন আমার চুল ছাড়েননি। একে তো পায়ের যন্ত্রণা, তার উপরে চাচির মারে আমি কাত হয়ে পড়ে গেলাম। হয়েছে, আর মারবেন না ওকে। অরূপের তীক্ষ্ণ কণ্ঠস্বর শোনা মাত্র আমার কান্নার বেগ বেড়ে গেল। জানি না কেন, অরূপ পাশের বাড়ির রাহেলা চাচির বোনের ছেলে, কাল বেড়াতে এসেছে। দূর থেকে ওর কণ্ঠ শুনে বুঝতে পারি আমি সকালবেলা চাচির চিৎকার আর আমার কান্নার শব্দেই হয়তো এসেছে এখানে। চাচি অরূপের কণ্ঠ শুনে ছোট বাচ্চার মতো কেঁদে ফেললেন। দেখ বাবা, মেয়েটার পা কিভাবে পুড়িয়ে ফেলেছে। বাপ মা মরা মেয়েটার এত কষ্ট দেখে সহ্য হয় না, তাই ওকে মেরে নিজেই কষ্ট মেটাই। অরূপের সামনে চাচি এরকম ভেজা বিড়ালের মতোই থাকে, নিজের স্বার্থে। নিজের মেয়ে জিনিয়াকে অরূপের সাথে বিয়ে দেওয়াই ওনার উদ্দেশ্য। চাচা যেন এবারে রাহেলা আন্টির সাথে বিয়ে নিয়ে কথা বলে এই নিয়ে উঠে পড়ে লেগেছে। অরূপ যে ভালো, মেধাবী ও ভদ্র ছেলে, এটার চেয়ে অরূপ যে বড় লোকের একমাত্র ছেলে, এটাই ওনার কাছে মুখ্য। চাচির ন্যাকা কথাকে যেন পা দিয়ে পিষে ফেললো অরূপ। আমার কাছে এসে আমার হাত ধরে টেনে উঠালো, তারপর কঠিন গলায় বলল, চলো হসপিটালে। আমি তাকালাম ওর দিকে, দেখি ওর মুখ আর কান লাল বর্ণের হয়ে গেছে। শুনেছি ফর্সা ছেলেদের লজ্জা এবং রাগে এরকম হয়। এখানে যেহেতু লজ্জার কিছু হয়নি, সেহেতু রাগেই অরূপের এই অবস্থা হয়েছে। অরূপের এই রাগের কারণ বুঝতে পারলাম না আমি। ও আমার দিকে কটমট করে একবার তাকিয়ে বলল, এত নরম হয়ে থাকলে জগৎ সংসার আর চালানো লাগবে না তোমার, হাবা মেয়ে কোথাকার। আমি হাবা? কি লজ্জার কথা! মনে হচ্ছে ওর হাত ছেড়ে দিয়ে এখানেই বসে পড়ি। জীবনের প্রথম কথা, তা আবার ধমকের স্বরে। ওকে নির্ভর করেই এগোতে হলো আমার। যখন এক ধাপ এগোলাম, তখন চাচি বাধা দিয়ে বললেন, অরূপ বাবা, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না, বেশি কিছু হয়নি তো। ওর চাচা আসলে ফার্মেসি থেকে ওষুধ এনে দেবেনি। অরূপ কিছু বলল না, আমাকে ধরে রাস্তায় নিয়ে গেল। তারপর আমাকে ওর গাড়ির সামনের সিটে বসিয়ে ও ড্রাইভিং সিটে বসলো। হসপিটাল থেকে ট্রিটমেন্ট নিয়ে অরূপ আমাকে নিয়ে গাড়িতে উঠালো। আমি অবাক হলাম। অরূপ গাড়ি থামালো একটা কাজে অফিসের সামনে। এর চেয়ে দ্বিগুণ অবাক হলাম যখন দেখলাম অফিসের সামনে দাঁড়িয়েছে আমার প্রিয় আকাশ, অর্ক, শোভন ভাইয়া, অলি আর মিলি। আমার মাথায় কিছুই ধরতে পারছে না। আমাকে অরূপ এখানে আনলো কেন, আর আমার কাজিনরা এখানে এসেছে কেন? অরূপ আমাকে জরুরি বিভাগে রেখে কয়েকবার বেরিয়েছে। এই সময়ের মধ্যে অরূপ কি প্ল্যান করলো? ওরা গাড়ি থেকে আমাকে নামিয়ে নিল। অলি বলল, রুহি, তোর কষ্টের দিন শেষ। অরূপ ভাইয়া তোকে বিয়ে করবে, এই জন্যই এসেছি আমরা। অরূপ ভাইয়া তোকে। অরূপ গাড়ি থেকে নেমে অলিকে থামিয়ে দিল, তারপর আমার সামনে দাঁড়ালো। আমার চোখে প্রশ্নের চেয়ে বেশি ভয় নিয়ে ওর দিকে তাকালাম। বলল, রাহি, তোমাকে এখানে নিয়ে এসেছি কারণ আমি তোমাকে বিয়ে করব কিছুক্ষণের মধ্যে, আর এরা থাকবে বিয়ের সাক্ষী। কোনো ঝামেলা করবে না, চুপচাপ বিয়েটা করে নিবে। তোমাকে এভাবে কষ্ট পেতে দিতে আমি পারি না। তারপর ও আমার হাত ধরে কাজে অফিসের ভিতর নিয়ে গেল। আমি কিছুই বলতে পারলাম না। আমি বাড়িতে শাড়ি পরি। চাচির কথা, 19 বছরের মেয়ের আবার কিসের জামা, কিসের 3 পিস। শাড়ি তো পরাই ছিলাম। অলিয়ার মিলি শুধু আমাকে একটা বিয়ের ওড়না পরিয়ে দিল আর গলায় ফুলের মালা দিয়ে দিল। বিয়ের সাজ বলতে এটুকুই। 3 জন সাক্ষী রেখে অরূপ বিয়ে করে নিল আমাকে। আমি বাধা দিতে পারলাম না, কিছু করতে পারলাম না। এই পুরো সময় আমি যেন শক্তিহারা ছিলাম, জ্ঞান শূন্য ছিলাম, কাঁদতেও পারিনি। মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে, অরূপ আমাকে এভাবে বিয়ে করলো কেন? আমি কষ্ট পেলে ওর কি? আমার কাজিনদের বিদায় দিয়ে অরূপ যখন আমাকে গাড়িতে উঠালো, তখন আমার জ্ঞান ফিরতে শুরু করলো। আমি ঢুকরে কেঁদে উঠে অরূপকে বললাম, এটা আপনি কি করলেন? এটা কি ঠিক করলেন? কেন করলেন এটা? ঢাকাতে মেয়ে অবাক পড়েছিল যে আমাকে বিয়ে করতে হলো। চাচি আমাকে জানে মেরে ফেলবে। অরূপ গাড়ি স্টার্ট করে বলল, আমার বিয়ে করা বউকে অন্যের হাতে মার খেতে দিব নাকি আমি? কথাটা মন ছুঁয়ে গেল আমার। কিছুক্ষণ কথাটাকে মনের ভিতর নাড়াচাড়া করালাম। কান্না থামিয়ে বললাম, আপনি আমাকে করুণা করে বিয়ে করেছেন না?
সবাই বলে আমার অনেক কষ্ট করতে হয়, এই জন্যই আমাকে বিয়ে করে মুক্তি দিলেন। এত মহান আপনি। আচ্ছা, কিছুদিন পরে যদি দেখেন আরেকটা মেয়েকে আমার মতো কষ্ট করতে, তাকেও কি আপনি বিয়ে করে ঘরে তুলবেন? শেষের কথাটা বলতে আমার গলা ধরে এলো। বিয়ে হতে না হতেই দুর্বল হয়ে গেলাম আমি। কথাটা শুধুমাত্র অরূপ ব্রেক কষলো। ওর মুখ হঠাৎ কালো হয়ে গেছে। ও আমার দিকে তাকিয়ে বলল, ভেবেছিলাম তুমি কথা জানো না, আমি ভুল ভেবেছিলাম। এই যে তুমি এখন যে প্রশ্নটা করলে তার উত্তর তুমি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। অরূপ কষ্ট পেয়েছে, ওর কষ্টে আমারও কষ্ট হচ্ছে। আমি হয়তো অনেক বড় একটা ভুল করে ফেললাম। বাড়ির রাস্তায় অরূপ গাড়ি থামাতেই শুনতে পারলাম চাচি অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করছে। সেই যে সকালে বেরিয়েছি, এখন সন্ধ্যা, তাই হয়তো। আমার ভয় হচ্ছে, আমি যখন এই বেশে বাড়িতে ঢুকবো তখন কি করবে। আমরা বাড়ির উঠানে ঢুকে দেখি মানুষজন জড়ো হয়ে গেছে। রাহেলা চাচিও উপস্থিত। চাচি পাকায় বসে আছে। সবাই তাহলে খবর পেয়ে গেছে। অন্য সবাইকে দেখে খুশি খুশি লাগছে, শুধু চাচি আর জিনিয়াকে ছাড়া। সর্বনাশীর মেয়ে তো সর্বনাশী হবে। আজকে তোকে আমি। এই বলে চাচি তেড়ে আসলেন আমার দিকে। অরূপ বলল, খবরদার, ওর গায়ে হাত দিবেন না। ওর গায়ে হাত দেওয়ার অধিকার আমি আপনাকে দিতে পারছি না। চাচি দাঁড়িয়ে পড়ে কর্কশ কণ্ঠে অরূপকে বললেন, অধিকার? তুমি অধিকার দেওয়ার কি? আমি ওর চাচি হই, সুতরাং ওকে শাসন করার অধিকার আমার আছে। অরূপের ঘাড়ে জিনিয়াকে বাদর চুলা ঝুলাতে পারবেন না বলে অরূপের সাথে উনি বাজে ব্যবহার শুরু করে দিয়েছেন। আমি খুব ভালো করে বুঝতে পেরেছি, এই মহিলার মতো স্বার্থপর মহিলা দুটো দেখিনি আমি। অরূপ শব্দ করে হাসলো, তারপর বলল, ও আমার বউ, আমি ওর স্বামী। এখন ওর প্রতি শুধু আমার অধিকার রয়েছে, আর কারো না। হ্যাঁ, আপনার শাসনের অধিকার থাকতো যদি আপনি ওর মায়ের জায়গায় থেকে দায়িত্ব পালন করতেন, কিন্তু আপনি তো তা করেননি। আপনি বরঞ্চ সৎ মায়ের চেয়ে নিষ্ঠুর ব্যবহার করেছেন, মেরেছেন তাকে, এমনকি ওকে পড়াশোনা করতে দেননি। আপনি যদি ওকে এসএসসির পর কলেজে ভর্তি হতে দিতেন, তো আজ ও এসএসসি শেষ করে অনার্সে পড়তো। তাই ওকে শাসনের অধিকার আপনি রাখেন না। আমি ঘাড় ঘুরিয়ে অরূপকে দেখছি। আল্লাহ কি সত্যি আমার মতো অভাগীর কপালে অরূপ নামের এই ছেলেটাকে রেখেছিল? বাম পাঁজরের হাত দিয়ে একেই তৈরি করে রেখেছিল যাতে ও আমার জন্য ঢাল হয়ে দাঁড়াতে পারে। আমি তো ওর সম্পর্কে বেশি কিছু জানি না, আর ও আমার সম্পর্কে সব কিভাবে এবং কেন জানলো, কিভাবে এত কিছু খেয়াল করলো। আমি অঙ্ক কষতে পারলাম না, হিসাব মিলাতে পারলাম না, কিন্তু বুঝতে পারলাম রাহির মন পাঁজরে অরূপ নামের কেউ একজন ঠাঁই নিয়ে নিচ্ছে। চাচি ওনার স্বভাব সুলভ কর্কশ কণ্ঠে বললেন, এই ছেলে, তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? বাজে ছেলে একটা। আমার ভাসুরের মেয়ের ওপর কুদৃষ্টি দিয়ে ওকে তুলে নিয়ে বিয়ে করেছো, আবার ভাব দেখাচ্ছ? কথাটা অর্পের গায়ে কতটুকু বিঁধেছে জানি না, কিন্তু আমার কলিজায় যেন বারবার বিঁধছে। কি আশ্চর্য! শুনেছি স্বামী খারাপ হোক আর যেমনই হোক, তার স্ত্রীর সামনে বললে স্ত্রীর সহ্য হয় না। আমারও সহ্য হচ্ছে না। আমি আমার পড়ে যাওয়া পানি পিছিয়ে যেতে নিলাম। অরূপ হাত ধরে ফেললো। তারপর অরূপ চাচাকে বলল, যেমনিই হোক, আমি একদিন না একদিন রাহিকে বিয়ে করতাম, কারণ ওর প্রতি আমার কুদৃষ্টি নয়, ছিল ভালো। অরূপ কথা মাঝপথে আটকে দিল। আমি অবাক হয়ে গেলাম, কি বলতে চেয়ে বললো না অরূপ। কোথায় যাচ্ছ রাহি? আমি তোমাকে এখনই আমার সাথে ঢাকা নিয়ে যাব। যাও, নিজের ঘর থেকে তোমার ওই পুরনো লাগেজে করে আলনা থেকে কাপড়গুলো নিয়ে আসো। এই বাড়িতে তো আবার তোমার কাপড় ছাড়া আর কিছুই নেই। আমি অরূপের আদেশে ঘরের দিকে পা বাড়ালাম। আমার ঘরে আসবাবপত্র বলতে শুধু একটি সিঙ্গেল খাট, একটা টেবিল আর একটা আলনা আছে, আর আলনার পাড়ে একটা পুরনো লাগেজ আছে। অরূপ কিভাবে জানলো এসব? আমাকে আরেক পার বাড়াতে দিল না চাচি। বললেন, দাঁড়া সর্বনাশী, তুই অপবিত্র। তোকে উঠিয়ে নিয়ে বিয়ে করেছে, তুই আমার ঘরে ঢুকতে পারবি না। চাচি দৌড়ে ঘরে গেলেন। রাহিলা চাচি এগিয়ে এলেন আমার আর অরূপের দিকে। অরূপ বলল, খালামণি, ভুল কিছু করেছি কি? না রে বাবা, ঠিক কাজ করছো। এই কাজটা আমি কিছুদিন পর করতাম। আমি সালাম করলাম চাচিকে। আমার মাথায় হাত দিয়ে চাচি বললেন, সুখী হমা, তোর বাবা আর তোর আজিজ চাচাতো আপন চাচাতো ভাই ছিলেন। এত আপন হয়েও তোকে নির্যাতনের হাত থেকে বাঁচাতে পারেনি বলে অনেক আফসোস করেন। যাক, আজকে আফসোসের দিন শেষ হলো, ভালো মতো থাকিস। অরূপ বলল, খালামণি, ও ভালো থাকবে, ওকে ভালো আমি রাখবো ইনশাল্লাহ। একটু পর চাচি এসে লাগেজটা ছুঁড়ে ফেলে দিলেন। আমি লাগেজটা উঠিয়ে নিতে গেলে অরূপ বলল, আমি নিচ্ছি, তুমি পারবে না।
চাচি ভেঙচি কাটলেন অরূপের কাণ্ড দেখে। আমাকে বললেন, এই সর্বনাশী, তোর পা যেন এ বাড়িতে না পড়ে। যাচ্ছিস যা। অরূপ এবার যেন বিরক্ত হয়ে গেল। বলল, এই বাড়িমুখো আমি রাহিকে হতেই দিব না। পা ফেলা তো দূরের কথা, এটা তো এখন আর নিজের বাড়ি নাই, কারণ ওর বাড়ি তো আপনারা দখলই করে নিয়েছিলেন ওর মা বাবা মারা যাওয়ার পর, আর এখন দখল করেই আছেন। এই বলে অরূপ আমার হাত ধরে বলল, চলো রাহি, আমরা যাই। অরূপ এটাও জানে এটা আমাদের বাড়ি ছিল। চাচা এতক্ষণ পাথরের মতো হয়েছিল, এখন পিছন থেকে বলে, কি বললে? এই ছেলে! অরূপ আর আমলে নিল না। আমি অরূপের সাথে বেরিয়ে আসলাম বাড়ি ছেড়ে। খুব কষ্ট হচ্ছে আমার বাড়ি ছেড়ে যেতে। আমি না চাইতেও পানি পড়ছে। আজ আম্মু আব্বু থাকলে এভাবে বিয়ে হতো না আমার। আমাদের পিছু পিছু আসলো যারা জড়ো হয়েছিল সবাই। রাহেলা চাচি ঘর থেকে অরূপের ব্যাগটা দিয়ে গেলেন, আমাকে গাড়িতে উঠিয়ে দিলেন। গাড়ি চলতে থাকলো। কিছুক্ষণ পর অরূপ আবার গাড়ি থামালো। যখন আমরা মেইন রোডে থামিয়ে বলল, রাহি, তোমার চাচা, বিদায় নাও। অরূপ আগে নেমে আমাকে গাড়ি থেকে নামালো। আমাদের দেখে চাচা কাঁদছেন। চাচাকে দেখে কান্না সামলানো দায় হয়ে গেছে আমার, কারণ এই মানুষটা আমার জন্য অনেক করেছেন আর কষ্ট পেয়েছেন। অরূপকে আর আমাকে কাছে নিয়ে অরূপকে বললেন, মেয়েটাকে দেখো বাবা, মেয়েটা সারা জীবন কষ্ট করলো, এখন যদি একটু সুখ হয়, তুমি আজ যা করলে আমি তোমার কাছে ঋণী হয়ে থাকবো বাবা। চাচার থেকে বিদায় নিয়ে শুরু হলো আমাদের যাত্রা। আমি ডান দিকে তাকিয়ে দেখছি অরূপকে। আপন মনে গাড়ি চালাচ্ছিল। আমার জন্য কত বড় ধকল পার করলো আজ। কেন করলো আমার মতো একজন অসহায় মেয়েকে বিয়ে? উত্তরটা এখনো পেলাম না, কিন্তু উত্তরটা জানা যে খুব দরকার। কিছুক্ষণ পর অরূপ একটা ছোট আর্তনাদের মতো করে বলল, হায় আল্লাহ, মাকে তো কিছুই জানানো হয়নি, ভুলেই গেছিলাম। আমি চমকে উঠলাম। তার মানে অরূপর মাকে না জানিয়ে বিয়েটা করেছে? ভয় হতে শুরু করলো। আল্লাহ জানে কি আছে কপালে। হয়তো প্রথম দিনই শাশুড়ি বাড়ি থেকে বের করে দিবে। পরে আবার আপন মনে হাসলাম। আমার মতো অভাগের কপালে এছাড়া আর কি থাকতে পারে? অভাগে যেখানে যাবে দরিয়া তো শুকিয়েই যাবে। অরূপ গাড়ি একটা ব্রিজের সাইডে নিয়ে ব্রেক কষলো। রাতের অন্ধকার তখন ছেয়ে আছে চারপাশ। তার মধ্যে ফুটে উঠেছে ল্যাম্প পোস্টের আলো। রাতের তারা মিটিমিটি করে জ্বলছে। দূরপাল্লার বাস, ট্রাক ও অন্যান্য গাড়ি শাঁ শাঁ করে আমাদেরকে ছাড়িয়ে চলে যাচ্ছে। এই অসময়ে গাড়ি দাঁড় করানোর কারণ ভেবে পেলাম না আমি। হঠাৎ আমাকে কি যেন পেয়ে বসলো। আমি তাচ্ছিল্যের সুরে অরূপকে বলে বসলাম, কি হলো, গাড়ি থামালেন যে? মাকে না জানিয়ে ঝোঁকের বসে আমাকে বিয়ে করেছেন, সেটা এখন মনে আসে আমাকে মাঝ রাস্তায় ফেলে যাবার চিন্তা ভাবনা করছেন নাকি? অরূপ চমকে উঠে আমার দিকে তাকালো। মুখ ফ্যাকাশে হয়ে গেছে ওর। আমি স্পষ্ট বুঝতে পারছি এমন কথাও আমার থেকে কোনো কালেই আশা করেনি। আমি কি খুব বেশি বলে ফেললাম? হঠাৎ অরূপের চেহারা বদলে যেতে শুরু করলো। মুখ শক্ত হয়ে গেল। দাঁতে দাঁত চেপে দরজা খুলে বাইরে বেরিয়ে গায়ের জোরে লাগালো দরজা। পুরো গাড়ি কেঁপলো। আমি তো ভয়ে জড়সড় হয়ে আছি। ও আবার পিছনের দরজা খুলে পিছনের সিটে রাখা আমার লাগেজটা খুললো। লাগেজের একদম নিচে আব্বু আম্মুর সাথে আমার ছোটবেলার একটা ফ্রেমে বাঁধানো ছবি ছিল। অবশ্য আব্বু আম্মুর সাথে আমার ছোটবেলার ছবিই থাকবে, কারণ আমি ছোট থাকতেও ওনারা মারা যান। আরেকটা ছবি অ্যালবাম ছিল। এই দুইটা জিনিস রেখে লাগেজের চেন লাগালো। আমার দিকে কটমট করে তাকিয়ে লাগেজ বাইরে বের করে দরজা শব্দ করে বন্ধ করলো। তারপর আমার দরজার দিকে এসে দরজা খুলে বলল, নামো গাড়ি থেকে। আমি অসহায় চোখে অরূপের চোখের দিকে তাকালাম। আমার পায়ের ব্যথা ভুলে গেছি আমি। আমাকে সত্যি সত্যি কি এখানে ফেলে যাবে নাকি? আমি নামছি না বলে অরূপ এবার ধমকে উঠে বলল, নামো বলছি। আমি জড়সড় হয়েই নামলাম। দাঁড়ালাম ব্রিজের সাইডে। ও আমাকে আমার লাগেজটা হাতে নিল। তারপর আমাকে অবাক করে দিয়ে যেই নদীর ওপর ব্রিজটা রয়েছে সেই নদীতে লাগেজটা ছুঁড়ে ফেলে দিল। ওর রাগ দেখে মনে হচ্ছে এবার আমাকেও ফেলে দিবে। প্রচন্ড জোরের সাথে আমাকে বলল, এবার বুঝতে পেরেছো কেন আমি এখানে গাড়ি দাঁড় করিয়েছি? হ্যাঁ, আমি এই লাগেজটা ফেলে দেওয়ার জন্যই এখানে গাড়ি দাঁড় করিয়েছি, কারণ আমি চাই না এই উদ্ভট জিনিসটা আমাদের সাথে যাক। আর আমি এটাও চাই না যে ওই বাড়িতে তোমার কোনো জিনিস থাকুক। আর তুমি কি না বলছো, আমি মাকে না জানিয়ে ঝোঁকের বসে তোমাকে বিয়ে করেছি বলে মাঝ রাস্তায় ফেলে যাব তোমাকে? অরূপ ব্রিজের রেলিংয়ে প্রচন্ড জোরে একটা ঘুষি লাগালো। আমি চোখ বন্ধ করে ফেললাম। চোখে পানি চলে আসলো। এখন বুঝতে পারছি অরূপকে এসব বলা মোটেও ঠিক হয়নি আমার। ভীষণ কষ্টে আত্মহারা হয়ে গেছে ও। কিন্তু কেন? অরূপ আবার ফিরে আসলো রেলিং ছেড়ে। আমি তাকালাম ওর হাতের দিকে, ক্ষত হয়েছে কিনা। ও হাত সরিয়ে নিল। আমাকে দেখতে চায় না, বলল,
হাবা মেয়ে একটা। আর কিছু না জানলেও কষ্ট দেওয়ার উদ্ভট প্রশ্ন কথা ভালোই জানো, তাই না? বলতে থাকো, সমস্যা নাই। তুমি জানতে চাও, তাই না, আমি তোমাকে কেন বিয়ে করেছি, করুণা করেছি কিনা? আমি তোমাকে বিয়ে করেছি কারণ আমি তাকালাম অরূপের দিকে, কারণ আমি জানতে চাই। আমি তোমাকে ভালোবাসি। তুমি যখন স্কুল ড্রেস কেটস পরে আর দুই কাঁধে দুই বেনি নিয়ে স্কুলে যেতে, তখন থেকে আমি তোমাকে ভালোবাসতাম রাহি। আমি তোমাকে বিয়ে করেছি সেই জন্যই, করুণা করে নয়, চোখের বসেও নয়। আমি গাড়ির দিকে পিছিয়ে এসে হেলান দিয়ে দাঁড়ালাম গাড়িতে। শক্তি পাচ্ছি না দাঁড়ানোর। অরূপ আমাকে ভালোবাসে, ওর চোখ দেখে এখন স্পষ্ট বুঝতে পারছি আমি। আমার চোখে পানি চলে এসেছে ওর কথা শুনে। এত আগে থেকে ভালোবাসো আমাকে? আমি প্রায় আসতাম শুধু তোমার জন্য, কখনো কথা বলিনি, শুধু দেখেছি আমি তোমাকে। তোমার খোঁজ খবর নিতাম, তোমার কষ্টগুলো আমাকে নাড়া দিত। তোমাকে যেদিন চাচি মারতো সহ্য করতে পারতাম না, আমি থাকতে পারতাম না এখানে, চলে যেতাম ঢাকায়, কারণ তখন আমার কিছুই করার ছিল না, হাত পা বাঁধা ছিল। অরূপ থামলো একটু, আমি শুনছি। আরো অনেক কিছু শুনতে চাচ্ছি অধীর হয়ে। ও আবার বলল, তোমার একটা ছবি আমার কাছে ছিল, লুকিয়ে তুলেছিলাম। তুমি গোলাপি রঙের একটা 3 পিস পরা ছিলে, চুল খুলে দোলনায় দোল খাচ্ছিলে, বাতাসে তোমার পিঠে থাকা ওড়নার আঁচল আর খোলা চুলগুলো দোল খাচ্ছিল। এই ছবিটা আমি প্রতিদিন দেখতাম এবং দেখি। আমি অনেক স্বপ্ন দেখেছিলাম আমাদের নিয়ে, ধুমধাম করে বিয়ে করব আমরা দুজন। এভাবে যে করব সেটা আমিও ভাবিনি। আজ সকালে যখন রান্না করতে যেয়ে পা পুড়িয়েছ, তার উপর ওই খাটাস মহিলা তোমাকে মারছিল, তখন পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছিল। তখনই ঠিক করে নিয়েছিলাম তোমাকে আজই বিয়ে করব। তুমি না চাইলে জোর করে বিয়ে করব, কারণ এখন আমার আর হাত পা বাঁধা নেই। তাহলে কেন তোমাকে কষ্ট পেতে দিব বলো? আমার যাতে তোমাকে কষ্ট পেতে দেখতে না হয়, তাই তোমাকে বিয়ে করলাম। অথচ তুমি বললে আমি নাকি তোমাকে করুণা করে বিয়ে করেছি, ঝোঁকের বসে বিয়ে করেছি। আর বললে অন্য কোনো মেয়েকে কষ্ট পেতে দেখলে তাকেও ঘরে তুলবো কিনা। আমি ওদের বিয়ে করে ঘরে তুলতে যাব কেন? ওদেরকে ভালোবাসি নাকি আমি? আমার ভালোবাসা শুধু তুমি, অন্য কেউ না। খুব কষ্ট পেয়েছিলাম, যাকে ভালোবাসি তাকে কষ্ট পেতে দেখলে যে কতটা কষ্ট হয় আমি বুঝেছি তোমাকে দেখে। তুমি বুঝবে না, কারণ তুমি আমাকে ভালোবাসো না, শুধু কষ্ট দিতে জানো। এই বলে ও ব্রিজের রেলিং ধরে আমার উল্টো মুখ হয়ে দাঁড়ালো। আমি চোখ মুছে নিলাম। মনে হলো তার কাঁধে আলতো করে ছুঁয়ে বলি, আমিও তোমাকে ভালোবাসতাম, কিন্তু বুঝিনি। আমিও চাইতাম তুমি আমার সাথে একবার কথা বলো। কেন চাইতাম আজ বুঝেছি, কারণ ভালোবাসতাম তোমাকে। আজ যখন তুমি আমাকে হুটহাট করে বিয়ে করলে, তখন মনে হয়েছিল তুমি করুণা করে বিয়ে করেছো, তাই অভিমান করে উদ্ভট কথা বলেছিলাম। সেই কথায় তুমি কষ্ট পেয়েছিলে দেখে আমিও অনেক কষ্ট পেয়েছিলাম। কেন কষ্ট পেয়েছিলাম নিজেও বুঝতে পারিনি। সন্ধ্যায় যখন আমরা বাড়িতে ফিরেছিলাম, তুমি যখন আমার ঢাল হয়ে দাঁড়িয়েছিলে, তখন মনে হয়েছিল তুমি আমার মনে জায়গা করে নিচ্ছ। কিন্তু এটা বুঝিনি তুমি আগের থেকেই আমার মনে জেঁকে বসে আছো। তবে এখন বুঝতে পারলাম কেন তুমি বেড়াতে আসলে আমি নিজেকে ঘরে আটকে রাখতে পারতাম না, তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম। এসব কিছুই বলতে পারলাম না, কারণ আমি জানি ও এখন অভিমান করে আছে। কিছুক্ষণ পর ও আবার আমার দিকে তাকালো, বলল, তুমি হয়তো ভেবেছো মাকে না জানিয়ে বিয়ে করেছি দেখে মা মানবেন না, সেজন্য আমি তখন আর্তনাদ করেছি। আসলে সেজন্য না, মাকে জানালে তো ছোটখাটো একটা অনুষ্ঠানের মতো করে ফেলতেন। যত রাতই হোক, ছেলের বউ যাবে, অনেক কিছুর ব্যবস্থা করতেন। আমরা গেলে মা এখন হিমশিম খেয়ে যাবেন সবকিছু করতে। আমি আমার সব উত্তর পেয়ে গেলাম এখন। পানি পড়ছে গাল বেয়ে। অরূপ যে বলেছে আমি হাঁপা, একদম ঠিক বলেছে। কিছুই বুঝি না, অথচ উল্টাপাল্টা কথা বলতে জানি। মনে হলো কাজী অফিসের সামনে অলি বলতে চেয়েছিল অরূপ ভাই তোকে অনেক ভালোবাসে, কিন্তু অরূপ বলতে দেয়নি। কেন? অরূপ অভিমানী হেসে বলল, আমি আমার মনের কথাগুলো এক সুন্দর মুহূর্তে বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি হতে দিলে না। এর আগেই বলে ফেলতে হলো তোমার জন্য। আমি মাথা নিচু করে ফেললাম। কলেজের টুকরো টুকরো হয়ে যাচ্ছে আমার। একটু পর অল্পের ফোন কল আসলো। ও পকেট থেকে ফোন করে বলল মা ফোন দিয়েছেন। ফোন রিসিভ করে লাউড স্পিকার দিল অরূপ। মা, আমরা আসতেছি। এই সময় 9টা বাজে তো? হ্যাঁ, খালামণি ফোন দেয়নি? না, এখন কোথায় তুই? কতক্ষণ লাগবে? চিন্তা করো না, 1 ঘন্টা লাগবে। চিন্তা হবে না আবার, তাড়াতাড়ি আয় আর সাবধানে গাড়ি চালাস। মা, আমরা কিন্তু 2 জন। অরূপ আমার কথা বলবে এর আগেই ফোন কেটে দিলেন মা।
অরূপ আপন মনে কার ড্রাইভিং করছে, যেন পাশে কেউ নেই। আমি দেখছি দেখছি আর দেখছি ওর থমথমে হয়ে ওঠা চেহারা। ইস, আগে যদি সবকিছু জানতে পারতাম, বুঝতে পারতাম, তাহলে হয়তো অরূপ আমার উপর অভিমান করে থাকতো না, আর এই সময়টুকু এরকম উদ্ভট না হয়ে অন্যরকম হয়ে উঠতো। হয়তো ও ওর বাম হাত দিয়ে আমার ডান হাতটা আলতো করে ছুঁয়ে দিত, বা শক্ত করে ধরে আমাকে সাহস দিত। হঠাৎ আমার চোখ চলে গেল স্টিয়ারিং এ রাখা অরূপের হাতের দিকে। শিউরে উঠলাম। হাতের মুষ্টির জায়গাটা ফুলে উঠেছে বাজেভাবে, একটু ক্ষত হয়ে রক্তও বের হয়েছে। সিমেন্টের রেলিং এর ওর ঘুষি দেওয়ার দৃশ্যটা মনে পড়লো। কত না ব্যথা পেয়েছিল, চোখ মুখ কুঁচকে গিয়েছিল ওর, শুধু আমার জন্য। চোখ শুকিয়ে গিয়েছিল, তা আবার ভিজে গেল। অরূপ বুঝতে পেরে হাতটা সরিয়ে নিয়ে তাচ্ছিল্যে সুরে বলল, কি দেখছো? আমার ব্যথা পাওয়া হাত? তুমি আজ যা ব্যথা দিয়েছো, আজকে এটা ওর তুলনায় কিছু না। আমি তাকিয়ে থাকতে পারলাম না তার সেই অভিমানী শীতল চোখে। ঘাড় ফিরিয়ে তাকালাম গাড়ির জানালার দিকে। জানালার কাছ ভেদ করে আমার দৃষ্টি চলে গেল দূরের অন্ধকারে। তাও ভালো, অরূপ আমার চোখের জল তো আর দেখতে পাবে না। কমপ্লেক্সের বড় গেট দিয়ে যখন গাড়িটা ঢুকলো, তখন বুঝতে পারলাম আমরা এসে পড়েছি। জানি না কি হতে চলেছে। অ্যাপার্টমেন্টের গ্যারেজের ভিতর যখন গাড়িটা ঢুকিয়ে দিল অরূপ, তখন আমার বুকে ঢিপ ঢিপ করাটা বেড়ে গেল। প্রচন্ড ভয় হচ্ছে। আচ্ছা, যদি শাশুড়ি মা আমাকে না মেনে নেন, অরূপ কি আমার হাত শক্ত করে ধরে থাকবে, নাকি অভিমানে ভালোবাসা ভুল আমাকে ছেড়ে দিয়ে হনহন করে মাকে নিয়ে উপরে চলে যাবে? আমরা নামলাম গাড়ি থেকে। অরূপ ওর ব্যাগে ফ্রেমে বাঁধা ছবিটা আর ছবির অ্যালবামটা ঢুকালো, তারপর কাঁধে নিল ব্যাগটা। তারপর যখন আমরা সিঁড়ি বেয়ে সেকেন্ড ফ্লোরে উঠলাম, তখন দেখি আমার শাশুড়ি মা নাজমা বেগম দাঁড়িয়ে সেখানে। আমি চমকে উঠলাম। ওনার চোখ মুখ গম্ভীর হয়ে আছে। এর আগে যখন উনি আমাদের ওইখানে গেছেন, সবসময় হাসি খুশিই দেখেছি। অরূপ আমাকে নিয়ে দাঁড়িয়ে পড়ল। অরূপ আমার দিকে একবার তাকালো, তারপর মাকে বলল, মা, আমি রাহিকে বিয়ে করেছিস আমি জানি। উনি গভীর কণ্ঠে বললেন। ওনার কণ্ঠ শুনে যথেষ্ট বুঝেছি উনি খুশি হননি। খুশি না হওয়াটাই স্বাভাবিক। গ্রামের অশিক্ষিত মেয়েকে ছেলের বউ হিসেবে কেই বা চায়। তাছাড়া ওনাকে একটাবার জানায়নি অরূপ। খুব ভয় হচ্ছে আমার। আচ্ছা, আমার আশঙ্কা কি সত্যি হতে চলেছে? আমরা সালাম করতে নিলাম, কিন্তু উনি করতে দিলেন না, আটকে দিলেন। বললেন, সালাম করতে হবে না। অরূপ কিছুক্ষণ চুপ থেকে বলল, মা, আমি সরি, তুমি প্লিজ রাগ করো না। আসলে সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেছে যে তোমাকে জানাতে ভুলেই গেছিলাম। আমার মনে হয়েছে তুমি ফোন দেওয়ার আগে। তুমি যখন ফোন দিলে তখন তোমাকে বলতে নিয়েছিলাম, তুমি তো আগেই ফোন কেটে দিলে। মা ওই আগের গম্ভীর সুরেই বললেন, হয়েছে, আর কৈফিয়ত দিতে হবে না। আমি কৈফিয়ত চাইনি। অনেক বড় হয়ে গেছিস তো। তাছাড়া আমি তোর কেউ না যে বলতে হবে। রাহেলা কিছুক্ষণ আগে ফোন না দিলে হয়তো এখনো বুঝতে পারতাম না রাহি তোর বউ। আমি মাথা নিচু করিয়াছি লজ্জায়। এই আমার জন্য যত গন্ডগোল। অরূপ এক হাতে মায়ের কাজ জড়িয়ে ধরে আহ্লাদি কণ্ঠে বলল, মা, প্লিজ মন খারাপ করো না। মা অরূপের হাত সরিয়ে দিয়ে বলল, হয়েছে, এত আহ্লাদ করতে হবে না। চল সাফিয়াদের বাসায়। অরূপ অবাক হয়ে গেল। হাত ঘড়িতে সময় দেখে বলল, এখন রাত 10টা 20 বাজে। এই সময় সাফিয়া আন্টিদের বাসায় কেন? দীপ্তি সুপ্তিরা তো হুড়াহুড়ি শুরু করে দিবে। আগে বাসায় ঢুকি, তারপর সব বলবো। এই বলে সেকেন্ড ফ্লোরের একটা ফ্ল্যাটের কলিং বেল চাপলেন। সাথে সাথে দরজা খুলে গেল। একটা মেয়ে দরজা খুললো হাসি মুখে। এই মেয়ে হয়তো দীপ্তি। তারপর আমাদেরকে ভিতরে ঢোকার জায়গা দিয়ে বাসার ভিতরের দিকে জোরে জোরে বলল, এই সুপ্তি, আম্মু তাড়াতাড়ি আসো, অরূপ ভাই আর ভাবি এসে গেছে। আমরা ঢুকতেই দীপ্তি উচ্ছ্বসিত হয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, আন্টি, অবশেষে তোমার চিন্তা দূর হলো তো? বলেছিলাম না সময় মতো চলে আসবে, চিন্তা করো না। তারপর দীপ্তি অরূপের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, তোমার মা সেই সন্ধ্যা থেকে চিন্তা শুরু করে দিয়েছেন। ওনার ছেলে কখন আসবে, ছেলের বউ কখন দীপ্তি হঠাৎ মায়ের দিকে তাকিয়ে জিভে কামড় দিয়ে থেমে গেল। অন্য কিছু বুঝতে না পারলেও এটুকু বুঝতে পারলাম মা ওকে চোখের ইশারায় থামিয়ে দিয়েছেন। এরপর অরূপ মাকে সেই প্রশ্নটাই করলো যেটা আমার মাথায় এসেছে। অরূপ চোখ সরু করে মাকে জিজ্ঞেস করলো, মা, তুমি আগে থেকেই জানতে আমি বিয়ে করেছি, তাই না? তাহলে কিছুক্ষণ আগের তোমার অভিমান, গম্ভীর কথাবার্তা কি ছিল? মা একটু লজ্জা পেলেন মনে হলো। উনি কিছু বলার আগে বাসার ভিতর থেকে একজন মাঝবয়সী মহিলা আর 17 বয়সী এক মেয়ে আসলো।
মহিলাটি দীপ্তির মা। মহিলা আমার কাছে এসে বলল, নাজমা, তুই ঠিকই বলেছিলি রে, তোর ছেলের বউ অনেক সুন্দরী, ওর মায়াবী চেহারা। অরূপ মায়ের দিকে তাকিয়েছে আর আমি অরূপের দিকে। কিছুক্ষণ পর মা হেসে ফেললেন, সাথে দীপ্তি, সুপ্তি আর সাফিয়া আন্টি। কিছুক্ষণ পর মা অরূপকে বললেন, তোরা কাজী অফিসে যাওয়ার আগেই অলি রাহেলাকে জানিয়ে দিয়েছিল সবকিছু। তারপর রাহেলা আমাকে ফোন দিয়ে বিস্তারিত বলল। ভেবেছিলাম তুই জানাবি। আমি আর দেরি না করে দীপ্ত ও সুপ্তিকে নিয়ে রাহের জন্য বিয়ের শাড়ি গয়না, এক কথায় বিয়েকে কনেকে যা যা দেওয়া লাগে সব, আর তোর জন্য পাঞ্জাবি পাজামা শপিং করে নিয়ে আসি। আমার একমাত্র ছেলে বিয়ে করেছে বলে কথা, হোক সেটা হুটহাট করে। অরূপ আমার দিকে তাকালো। আমি বুঝতে পারলাম অরূপ বলছে, দেখো তুমি কি ভেবেছিলে আর হচ্ছেটা কি। আমি মনে মনে বললাম, আমার সব ভুল ভেঙে গেছে অরূপ। মা আবার বলতে শুরু করলেন, আমরা শপিং থেকে আসতে না আসতে শুনি তোর ছোট দুই ফুফির আসছেন। ওরা এসে শুনেছে তোর বিয়ের কথা, খুশি হয়েছে এবং তোদের দেখার জন্য অপেক্ষা করছে। আমি আগে সব শপিংগুলো এখানে এনে রেখেছি, কারণ আমি তো জানি তোরা কি অবস্থায় আসবি। ওরা এই অবস্থায় তোদের দেখলে নানা কথা বলবে, তাই এখান থেকে রাহিকে সাজিয়ে নিয়ে যাব। তুইও রেডি হয়ে নে বাবা। আর কিছুক্ষণ আগে সবকিছু অভিনয় ছিল, আমি অভিমান করেছিলাম তুই আমাকে জানাসনি দেখে। তারপর মা আমার কাছে আসলেন, হেসে বললেন, তখন তোকে সালাম করতে দেইনি অভিমান করে, এখনই আমার ছেলেকে এমনভাবে মায়া করেছিস যে আমাকে ভুলে যেয়ে বিয়ের কথা জানানো না পর্যন্ত। কাল পরশু কি হবে কে জানে। আমি তো মাথা নিচু করেই আছি। আবার বললেন, হয়েছে, মাথা নিচু করে থাকতে হবে না। দেখি পাটা দেখি কেমন পড়েছে। আমি ছলছানো পাটা সামনে এগিয়ে দিলাম। পা দেখে মা আর্তনাদ করে উঠলেন। হায় আল্লাহ! অরূপ, ডাক্তার ওষুধ দিয়েছে না? মলম দিয়েছে না? রাতে খাওয়ার পর ওষুধ খাইয়ে মলম লাগিয়ে দিস। মা আমার দিকে সজল চোখে তাকিয়ে বললেন, এত ব্যথা কেমনে সহ্য করেছিস মা? আমি কিছুই বললাম না, শুধু মায়ের দিকে তাকিয়ে থাকলাম। খেয়াল করলাম অরূপ একবার আমার পায়ের দিকে তাকিয়ে তারপর আমার দিকে তাকিয়ে আছেন। কিছুক্ষণ পর মা দীপ্তিকে বলল, তোদের ভাবিকে নিয়ে যা, তাড়াতাড়ি ভাবিকে রেডি কর, উপরে নিয়ে যেতে হবে তো। দীপ্তি ও সুপ্তির সাজানোর হাত বেশ ভালো বলা যায়। কত চটপট করে সাজিয়ে তুলেছে আমাকে বউয়ের সাজে। আমি ড্রেসিং টেবিলের সামনে টুলে বসে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। কখনো এভাবে দেখা হয়নি নিজেকে। মলিন মুখে আয়নার সামনে দাঁড়াতে ইচ্ছে হতো না। তাছাড়া চাচির বাজে কথার জন্য ভয়ও হতো। ভয় হতো উনি যদি এসে বলেন, রূপ কি উপড়ে পড়েছে তোর? হুড়পড়ি হয়েছিস নাকি মনে রং লেগেছে? পায়ের চিনচিনে ব্যথাটা মনে করে দিল চাচির মন পাজর চুরমার করে দেওয়া কথা এবং চাচির করা প্রতিদিনের অত্যাচার। মনে আছে একদিন চোখের পাতায় খুব যত্ন করে আইলাইনার পরেছিলাম। আইলাইনারটা আমার স্কুল ফ্রেন্ড দিয়েছিল গিফট হিসেবে। চাচি কোথা থেকে যেন এসে আমার হাত থেকে কেড়ে নিয়ে সেটা নিয়ে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। কর্কশ কণ্ঠে বলেছিলেন, কোন নাগরের থেকে এনেছিস এটা? হ্যাঁ, সেজে গুজে কাকে দেখাতে চাস? সেদিন অনেক কেঁদেছিলাম গুমড়ে গুমড়ে। এসব বাজে কথা আমি হজম করতে পারতাম না, কারণ আমি তোর বাজে মেয়ে না। খুব কষ্ট হতো। মনে হতো যদি আব্বু আম্মু থাকতো। সামান্য আইলাইনার দেওয়ার অপরাধে বাজে কথা শুনতে হয়েছিল আমার। আর আজকে আমি সাজছি আমার শাশুড়ি মায়ের আদেশে, তারই দেওয়া প্রসাধনী দিয়ে বিয়ে হয়েছে আমার। অরূপ আমাকে বিয়ে করেছে করুণা করে নয়, ভালোবেসে, সব কষ্ট মুছে দেওয়ার জন্য। আমার সব কষ্ট এখনই মুছে গেছে অরূপ। আমি পেয়েছি আমার ভালোবাসা, তোমাকে পেয়েছি, একটা মা যিনি আমার জন্য ব্যথিত হয়েছে। আমার আর কিসের কষ্ট? তবে চাচার জন্য চিন্তা হচ্ছে। না জানি চাচি তার উপর কেমন বাস ডলা দিচ্ছেন। হয়তো বাড়িঘর মাথায় তুলছেন চাচার উপর চেঁচিয়ে, হয়তো বা আমাকে সর্বনাশী বলে গালি দিতে দিতে মুখ দিয়ে ফেনা তুলেছেন। রাহেলা চাচাকে ফোন দিতে হবে, চাচার খবর নিতে হবে। মা কি দিয়েছেন চাচিকে ফোন? আয়নায় দেখলাম দীপ্তি তার দাঁত দিয়ে আটকে রাখা পিন দিয়ে আমার ওড়না সেট করে দিল। বলল, দেখো ভাবি, তোমার সাজ একদম কমপ্লিট। তোমাকে যা লাগছে না। সত্যি আমাকে দারুণ লাগছে। নিজেকে নিজেই দেখতে লজ্জা পাচ্ছি এখন। সুপ্তি বিছানায় থাকা জিনিসপত্র লাগেজে গুছিয়ে রাখছিল। দীপ্তিওকে বলল, আন্টিকে ডেকে নিয়ে আয়, বল ভাবিকে সাজানো হয়ে গেছে, এখন নিয়ে যাওয়া যেতে পারে। সুপ্তি চলে গেল মাকে ডাক দিতে। দীপ্তি বলল, ভাবি, অরূপ ভাইয়া তোমাকে দেখে আজ ফিদা হয়ে যাবে, দেখো। ততক্ষণে সুপ্তি এসে গেছে। ও বলল,
ভাইয়া তো আগে থেকেই ফিদা ভাবির ওপরে। নতুন করে আর কি হবে? দেখলি না, বলা নাই কওয়া নেই, কিভাবে বিয়ে করে নিয়ে আসলো। সত্যিকারের ভালোবাসা না থাকলে কি কেউ এভাবে আনতে পারে? তুই বল। এদের কথা শুনে আমার কি অবস্থা হচ্ছে সেটা আল্লাহ জানে। আমি কিছু বলতেও পারছি না। দীপ্তি বলল, হয়েছে, থাক, আর বলতে হবে না। আন্টি আসলো। আপু আন্টি কথা বলছেন আম্মুর সাথে। এরা দুই বান্ধবী একসাথে সব কথা এক জায়গাতেই সেরে ফেলে। সুক্তির কথা দন দেখে খুব হাসি পেল আমার। মা আর সাফি আন্টি আসলেন ঘরে। মা তোমাকে জড়িয়েই ধরলেন, তারপর ছেড়ে দিয়ে কপালে ছোট করে চুমু খেলেন। খুব সুন্দর লাগছে আমার মেয়েটাকে। জানিস, তুই দেখতে তোর আম্মুর মতো হয়েছিস। মায়ের আদর পেয়ে আম্মুর কথা মনে পড়লো, কান্না চলে আসলো। মা বলল, হয়েছে, এখন আর কাঁদতে হবে না, চল ড্রয়িং রুমে। আমার হাঁটতে এখন বেশ অসুবিধা হচ্ছে। ঘুরিয়ে ঘুরিয়ে ড্রয়িং রুম পর্যন্ত গেলাম। আমাকে দেখে অরফ সোফা থেকে উঠে দাঁড়ালো। দেখিও পাঞ্জাবি পাজামা পরে নিয়েছে। খুব সুন্দর লাগছে ওকে দেখতে। আমি চোখ ফিরিয়ে নিলাম, কিন্তু ও ফিরালো না। বুঝতে পারলাম না কেন সে এভাবে তাকিয়ে আছে আমার দিকে। দীপ্তি হেসে বলে উঠল, কি ভাইয়া, দাঁড়িয়ে পড়লে যে? কোনো সমস্যা নাকি? ভাবিকে দেখতে খুব সুন্দর লাগছে। আমি অরূপের দিকে তাকিয়ে দেখি লাল টকটকে হয়ে গেছে ওর চেহারা। আমারও বুঝতে বাকি রইল না কিছু। অরূপ আমতা আমতা করে বলল, উপরে যেতে হবে তো, তাই উঠে দাঁড়ালাম আর কি। ও, বুঝলাম। বলেই হেসে ফেলল দীপ্তি। শুক্তিও হাসছে। মা ওদেরকে বললেন, তোরা আমার ছেলেটার সাথে লাগিস না। তারপর সাফিয়ানটিকে বললেন, শোন, আমি আগে যাচ্ছি উপরে, তোরা 20 মিনিট পরে আসবি। একসাথে গেলে সন্দেহ করতে পারে। আমি বলে এসেছিলাম একটা জরুরি আলাপ আছে তোর সাথে। নেমেই দেখি ওদের গাড়ি এসে গেছে। ভাগ্যিস ঠিক সময় এসেছিলাম, না হলে তো সব বরবাদ হয়ে যেত। যাই হোক, তোরা ওদেরকে নিয়ে যেয়ে বলবি যে তোরা উপরে যাওয়ার জন্য বের হয়েছিলি। তখনই দেখিস ওরা এসে পড়েছে, তাই একসাথেই গিয়েছিস। মা চলে গেলেন। মিনিট 20 পর আমরা বের হলাম। দীপ্তি, শুক্তি আর আন্টি পিছনে ছিল। আমি আর অরূপ সামনে ছিলাম। এমনিতেই সিঁড়িতে পায়ের ধাপ ফেলতে কষ্ট হচ্ছিল, তার উপর কিভাবে যেন হোঁচট খেলাম। পড়ে যেতে নিলাম আমি। অরূপ আমাকে শক্ত করে ধরে ফেললো। তাকিয়ে দেখি মুখে ভয়ের ছাপ পড়েছিল, কিন্তু মুহূর্তেই মুছে ফেললো। দীপ্তি মুখ টিপে হাসলো। ঢের বুঝতে পারলাম। দীপ্তি বলল, ভাই, তোমার বউ পড়েনি, এখন যাওয়া যাক। না না, ছাড়তে হবে না, ধরেই নিয়ে যাও, আম্মু কিছু মনে করবে না। কি লজ্জার ব্যাপার। অরূপের কান আবার লাল হয়ে গেল। আমরা 4th ফ্লোরে এসে আমার অরূপের বাসার সামনে যখন দাঁড়ালাম, অরূপ গম্ভীর গলায় আমার শুধু এটুকুই বলল, আমার ফুপিরা ডেঞ্জারাস, উল্টাপাল্টা কিছু বললে মন খারাপ করো না। গাড়িতে শেষ কথা হবার পর অরূপ আমার সাথে কথা বলেনি। এখন কথা বলল, তাও আর গম্ভীর ভাবে। বুঝেছি সাহেব রাগ করেছে, যা এখনো ভাঙেনি। অরূপ কলিং বেল চাপলেও দরজা খুলল না কেউ। এদিকে আমার ভয় হচ্ছে অরূপের ফুফিদের নিয়ে। মনে হচ্ছে আমার জন্য অগ্নি পরীক্ষা অপেক্ষা করছে। কিছুক্ষণ পর দরজা খুলে গেল। পুরো বাসা অন্ধকার। সিঁড়িঘরের লাইটটা অফ ছিল, তাই ভিতরের কিছুও দেখা যাচ্ছে না। অরূপ আমার হাত ধরে ঘরের ভিতর ঢুকলো। কিছুই বুঝতে পারছি না। টের পেলাম দীপ্তিরা ঢুকেই অন্ধকারে দরজা লাগিয়ে দিয়েছে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, তারপর পুরো বাসায় তীব্র ঝলকানি দিয়ে জ্বলে উঠলো রাশি রাশি আলো। পুরো বাসাকে সাজানো হয়েছে লাল আর সাদা কালারের নেট দিয়ে। সৌন্দর্যের চোখ ধাঁধিয়ে গেল আমার। বাসাটাকে একটা রাজপ্রাসাদের অন্দরমহলের চেয়ে কম সুন্দর লাগছে না। কি সুন্দর, কি পরিপাটি সবকিছু। বাসাটাকে পরম শান্তির স্থান বলে মনে হচ্ছে আমার কাছে। এত কিছু করেছে মা আমাদের জন্য। ছেলের জন্য একজন মা এত কিছু করতে পারে? এত ভালো কিভাবে হয় মানুষ? এরকম একজন মায়ের পেট থেকেই তো অরূপের মতো ছেলেদের জন্ম হয়। আমার মনে হতে লাগলো পাশে অরূপ থাকলে আর মায়ের ছায়া আমাদের উপর থাকলে আমার আর কিছু দরকার হবে না। পুরোনো কষ্টগুলো এক মুহূর্তেই ভুলে গেলাম আমি, এমনকি পায়ের ব্যথাটুকু। অরূপ অবাক হয়ে গেছে এই সমস্ত আয়োজন দেখে। ও বিস্ময় ভরা চোখ নিয়ে পিছন ফিরে দীপ্তিকে বলল, দীপ্তি, এসব তোরা আগে থেকেই জানতি? দীপ্তি মুচকি হেসে উত্তর দিল, হ্যাঁ ভাইয়া, এইসব আন্টির প্ল্যান ছিল। আন্টি তোমার বিয়ের খবর পাওয়ার পর এসব প্ল্যান করার পর আমরা মার্কেটে যাই, আর তোমার বন্ধুরা মিলে অক্লান্ত পরিশ্রম করে পুরো বাসাটা সাজিয়েছে। তোমার ফুপিরা আসেনি, আসলে
আমাদের বাসা থেকে তোমাদের পরিপাটি করে আনবার জন্যই তোমাকে মিথ্যে কথা বলা হয়েছে। তাছাড়া সাজানোর কিছু কাজ বাকিও ছিল। আমি আর অরূপ যখন চারদিকটা দেখছি তখন মা হাজির হলেন। মা একটু হেসে বললেন, আমার ছেলে আর ছেলের বউয়ের বাকি জীবনটা যেন এরকম আলোময় হয়ে থাকে, সেই জন্য আমার এই ছোট্ট আয়োজন। তোদের কি ভালো লেগেছে? অরূপ কিছু বলতে পারল না, সেই স্তব্ধ হয়ে থাকে। আমি দেখি ওর চোখ ছলছল হয়ে আছে। আমরা কেউ না থাকলে হয়তো মাকে জড়িয়ে ধরে কেঁদেই ফেলতো। অরূপের মনটা আসলে অনেক নরম। আমি দেখেছি ও 2 বা 3 সেকেন্ডের বেশি আমার পুরো পায়ের দিকে তাকিয়ে থাকা কষ্টটা সহ্য করতে পারেনি। আমি বুঝেছি পায়ের যন্ত্রণা আমার যতটা হয়েছে ও ঠিক ততটাই হয়েছে। মা আমাদের কাছে এগিয়ে এসে যখন আমার হাত অরূপের হাত তুলে দিল তখন আমার হুঁশ ফিরল। আমি অরূপের দিকে তাকিয়েছিলাম, লজ্জা পেয়ে গেলাম। পিছনে দীপ্তি আছে, শক্তি আছে, আর আছে সাফি আন্টি। মা আমার হাতটা অরূপের হাতে দিয়ে অরূপকে বললেন, তুই সারা জীবন আগলে রাখিস সেই মেয়েটাকে, কখনো এমন কষ্ট পেতে দিস না। আর কিছু বলার আগে মায়ের চোখ চলে যায় অরূপের আঘাত পাওয়া হাতের দিকে। অরূপের চোখের দিকে তাকিয়ে বলে, কি হয়েছিল বাবা? এখানে এরকম হলো কি করে? আমিও তাকাই সেই হাতের দিকে। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না, চোখে আরেকবার জল এসে যায়। আমার কারণে অরূপের এই অবস্থা হয়েছে, কিন্তু মাকে আমি বলতে পারি না কথা। মাথা নুইয়ে আছে। অরূপ কি বলবে ভেবে পাচ্ছে না। হয়তো হন্য হয়ে ছুতো করছে। ভিতরে একটা ঘর থেকে বেরিয়ে আসে ব্যাটালিয়নরা। 1 জন নয়, 2 জন নয়, পুরোপুরি 9 জন। এরা অরূপের বন্ধুগণ। ওদের মধ্যে একজন এসে মায়ের হাতে ফানজিডাল এগিয়ে দিয়ে বলেন, আপনি তো জানেন না আন্টি, আপনার ছেলের রাগ উঠলে ওর সামনে ওয়াল বা সিমেন্টের কিছু পেলেই ঘুষি মেরে রাগ ঝাড়ে। এটা ওর অভ্যাস। মা ফানজিডাল নিয়ে অরূপের হাতে লাগিয়ে দেয়। ওনার চোখ ছলছল হয়ে গেছে। অরূপ ওর কথা শুনে হেসে ফেলে, বলে, আরে আজগুবি কথা বলবি না তো, এমনিই ব্যথা পেয়েছিলাম। আরেকজন বলে, তুই চুপ থাক। আন্টি যখন ফোনে বলেছিলেন তুই বিয়ে করেছিস, আমরা একসাথেই ছিলাম, আড্ডা দিচ্ছিলাম, এত রাগ হয়েছিল না। দীপ্তি মুখের কথা কেড়ে নিয়ে হাসতে হাসতে বলল, আপনাদের আগে বিয়ে করেছে বলেই কি এত রাগ হয়েছে আপনার? দীপ্তির কথায় সবাই হেসে ফেলল। অরূপের খিলখিল করা এমন হাসি কখনোই দেখিনি আমি। দীপ্তির কথায় অরূপের বন্ধু লজ্জা পেল, বলল, না না, তা নয়, মানে আমাদের না জানিয়ে বিয়ে করেছিল তো, তাই ভেবেছিলাম আমাদের না জানিয়ে বিয়েটা সে কিভাবে করতে পারলো। কিন্তু যখন আন্টি বললেন ওনাকেই জানায়নি, তখন বুঝেছি যে ও জানানোর পরিস্থিতিতে ছিল না। তখন রাগ করে জল হয়ে গিয়েছিল। অরূপ জড়িয়ে ধরল ওর বন্ধুকে। এরপর সবাই বলল, অমিত কি শুধু তোর বন্ধু, আমার কেউ না? তোর জন্য যে এত কষ্ট করে ডেকোরেশন করলাম। অরূপ হেসে ফেলল, বলল, এতগুলোর সাথে একেবারে কোলাকুলি করা গেলে একবারেই করতাম, হারামজাদা। আর কথা বলার আগে এক বন্ধু আমাকে বলল, ভাবি দেখছো তোমার বড় মুখ কি খারাপ। আমি মৃদু হাসলাম। অরূপ মাকে বলল, মা, রাত 1:30 বাজে, দুপুর থেকে কিছুই খাই নাই, ক্ষুধা লাগেছে, খাবার দাও। একটু থেমে বলল, রাহিরও ক্ষুধা লেগেছে। এতক্ষণ খাওয়ার কথা মনে না আসলেও এখন একটু একটু করে ক্ষুধার অস্তিত্ব জানান দিচ্ছে। অরূপ একবার আমার দিকে তাকালো, তারপর যখন দেখলো সবাই তার দিকে তাকিয়ে আছে তখন ও বলল, আসলে সবারই তো ক্ষুধা লেগেছে। মা, সাফি আন্টি, শক্তি আর দীপ্তি হাসতে হাসতে ভিতরের দিকে চলে গেল। তারপর একজন বন্ধু দুষ্ট হাসি হেসে বলল, অরূপ তোর কি শুধু ক্ষুধা লেগেছে নাকি ঘুমও পেয়েছে? আমি মাথা নিচু করে সোফায় বসে থাকলেও বুঝতে পারলাম অরূপ ওকে ইশারায় থামিয়ে দিয়েছে আর ওরা মিটিমিটি হাসছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো তখন 2:10 বাজে। বাড়িতে থাকলে এই সময় আমি গভীর ঘুমে থাকতাম, কিন্তু আজ ঘুম ধরছে না আমার। দীপ্তিরা চলে গেল বিদায় নিয়ে। অরূপের বন্ধুরাও চলে যাবে বলেছে। মা অনেক করে বললেন ওদেরকে থাকতে, কিন্তু থাকবে না কিছুতেই। বন্ধুরা খেতে আমার থেকে বিদায় নিয়ে ড্রয়িং রুমের দিকে চলে গেল। অরূপ ড্রয়িং রুম থেকে ওর ব্যাগ নিয়ে আসলো। ব্যাগটা মায়ের হাতে দিয়ে মাকে বলল, মা, আমার ব্যাগে রাহির ওষুধগুলো আছে, ওকে ওষুধগুলো খাইয়ে দাও, আমি ওদের সাথে কথা বলে আসছি। মা ওষুধগুলো খাইয়ে দিয়ে আমাদের ঘরে দিয়ে যায়। আমি ঘুরে ঘুরে ঘরটা দেখছি, মনে হচ্ছে ঘরটা আমার কত আপন। এই ঘরটা আরো সুন্দর করে সাজানো হয়েছে। নেট আর লাইটিং ছাড়াও ব্যবহার করা হয়েছে তাজা গোলাপ ফুল। আমি বিছানায় দরজার বিপরীত দিকে হয়ে বসলাম। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 2:30 বাজে।
নিস্তব্ধতায় ঘড়ির কাঁটার টিকটিক শব্দ খুব জোরে শোনা যাচ্ছে। আমার ভিতরে ঢিপ ঢিপ শব্দ খুব ভালো করেই শুনতে পাচ্ছি। হয়তো আরো কিছুক্ষণ অতিবাহিত হলো, তারপর শুনতে পেলাম দরজাটা ভিতর থেকে লাগানো হচ্ছে। তারপর বুঝলাম একজন আমার বিপরীত মুখ হয়ে বিছানায় বসেছে। ঘড়ির কাঁটায় অবিরাম চলছে সময়, একই সাথে বেড়ে চলেছে নিস্তব্ধতা। আমরা দুইজন বিছানায় বসে আছি দুমুখ হয়ে, কারো মুখে কথা নাই, কোনো সারা শব্দ নাই। আমার মনে হচ্ছে অরূপ কথা বলবে, হ্যাঁ এখনই বলবে, কিন্তু বলছে না। অথচ সে একইভাবে বসে আছে, নড়ছেও না, আবার ঘুমানোরও কোনো লক্ষণ নেই। আবার মনে হলো অরূপ আমার সাথে কথা বলবে না, কারণ আমি যে তার মন ভেঙে দিয়েছি। গোলাপের তীব্র সুবাস হঠাৎ আমার মন চঞ্চল করে দিল। মনে হচ্ছে ওর পায়ে পড়ে যাই, বলি মাফ করে দাও আমাকে, বলে দেই ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। কিসের ভয়? কিন্তু না, একাকার জড়তা এসে ভর করলো আমার। ভিতরটা ঢিপ ঢিপ করে বেড়ে গেছে একদম। আমি ছটপট করছি শুধু অরূপের একটুখানি কথা শোনার জন্য। ঠিক তখনই রাহি, অরূপের শীতল কণ্ঠস্বরে আমি চমকে উঠলাম। আমার মনে হলো অরূপ ঠিক আমার কানের কাছে তার ঠোঁটানি ফিস ফিস করে আমাকে ডেকেছে। আমার হৃদয়ে একদমকা হাওয়া বয়ে গেল। আমি পিছনে তাকালাম, না, ও আমার কাছে আসেনি, ও নিজের জায়গাতেই বসে আছে। পিছন থেকেও অরূপকে অনেক সুন্দর লাগছে। আমি আবার সামনের দিকে ফিরে চোখ বুজে ফেললাম পরম শান্তিতে। আমি অরূপের ডাকে সাড়া দেওয়ার মতো কোনো কথা খুঁজে পেলাম না। জি বলবো, তাও বলতে পারলাম না। হয়তো ও আমার সাড়া পাওয়ার অপেক্ষা করেছিল। আমার কোনো সাড়া না পেয়ে বলল, তোমার ওভাবে কথা বলা অস্বাভাবিক কিছু ছিল না রাহি। আমি তোমাকে ঝোপের বসে বিয়ে করেছি। তোমার এরকম মনে করাটাও দোষের কিছুই ছিল না, কারণ তুমি তো জানতেই না আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে কোনোদিন বলিনি আমার মনের কথা, তাহলে তুমি কিভাবে জানবে বা বুঝবে আমি তোমাকে ভালোবাসি এবং এই জন্যই তোমাকে বিয়ে করেছি? আর কিভাবে জানবে আমি তোমাকে করুণা করিনি? একবারও আমি তোমার দিকটা ভাবিনি। আমি তোমার সম্পর্কে সব কিছু জানলেও তুমি সেই তুলনায় আমার সম্পর্কে কিছুই জানতে না। ভাবিনি যার সম্পর্কে তুমি বেশি কিছু জানো না তাকে বিয়ে করতে তোমার ভিতরটা কতটা শুকিয়ে গেছে, কতটা ভয় পেয়েছো তুমি, কতটা চিন্তা করেছো, ভবিষ্যৎ নিয়ে কত উদ্বিগ্ন হয়েছ। সত্যি আমার বুদ্ধি লোপ পেয়ে গিয়েছিল রাহি। আমি বুধ হয়ে গিয়েছিলাম, আমি অবুঝ হয়ে গিয়েছিলাম। তাই হয়তো বিয়ে করার আগে তোমার মতামত নেওয়ার প্রয়োজন মনে করিনি। আমার মনেই আসেনি তোমার ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে। আমি ভুল করেছি তোমার মতামত না নিয়ে এভাবে বিয়ে করে। আমার দরকার ছিল তোমাকে বলা যে আমি তোমাকে ভালোবাসি রাহি। আমি তোমার কষ্ট সহ্য করতে পারতেছি না, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? কিন্তু আমি তোমাকে কি বলেছিলাম? বলেছিলাম আমি তোমাকে বিয়ে করব, চুপচাপ বিয়ে করে নিব, কোনো ঝামেলা করবে না। একটা বাচ্চা ছেলের মতো কাজ করেছি। আমি তোমাকে কষ্ট পেতে দিতে না চেয়েও আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। তার উপর আমি তোমার সামান্য কথায় কষ্ট পেয়ে বসে আছি। তুমি আমাকে ঠাস করে চড় মারতে, তাও আমার বলার কিছু থাকতো না, কারণ দোষটা আমারই ছিল। অথচ আমি তোমার উপরে অভিমান করেছিলাম। যখন তোমাকে দীপ্তি আর সুপ্তি সাজাতে নিয়ে গেছিল তখনই আমার হুঁশ ফিরে। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা ভেবেছি সব দোষ আমার ছিল রাহি। তাই এখন আর তোমার উপর কোনো অভিমান নাই আমার। আমি তোমাকে সত্যিই ভালোবাসি রাহি, খুব বেশি ভালোবাসি তোমাকে। হয়তো তুমি আমায় ভালোবাসো না, স্বামী হিসেবেও মানো না, তবুও এখন আমি তোমার স্বামী। যদি পারো মাফ করে দিও আমাকে। আমি ভীষণ সরি রাহি। অনবরত কথাগুলো বলে থামলো অরূপ। ও হয়তো বুঝতে পারছে না তার বিপরীত পাশে বসে আমি অনবরত কেঁদেই চলেছি। আমার মনের আকাশে যে কষ্ট নামের এক দুর্যোগের ঘনঘটা ছিল তা মিলিয়ে গেল। মাফ তো আমার চাওয়ার কথাই ছিল ওর কাছে, ওর পায়ে ধরে, কারণ আমি ওকে না বুঝে উল্টাপাল্টা কথা বলে ফেলেছিলাম। অথচ ও আমার কাছে চাইছে, বলছে ও ভুল করে ফেলেছে। কি অদ্ভুত তুমি! আমার কাছে তোমার কোনো ভুল নাই, আমার চোখে তুমি দোষী না। আরো কিছুক্ষণ এইভাবেই কাটলো। অরূপ হয়তো উঠে দাঁড়িয়েছে, বলল, রাত তো অনেক হলো, সারাদিন তোমার উপর অনেক ধকল গেছে, অনেক ভয়ে চিন্তায় আর পায়ের ব্যথায় কাটিয়েছ। তুমি ঘুমিয়ে পড়ো, আর জেগে থেকো না। আমি খাটে নয় সোফাতে ঘুমাচ্ছি। এরপর আর কিছু সহ্য করতে পারলাম না। শুধু গড়গড় করে নিজের কথাগুলোই বলে যাবে, আমার কথাগুলো শুনবে না। আবার নীরবতা। তবে আমি বুঝতে পারছি ওই পাশে অরূপ দাঁড়িয়েছে স্তব্ধ হয়ে। আমার কান্না মাখানো কণ্ঠ শুনে, সেই সাথে আমার তুমি ডাক শুনে ও অবাক হয়ে গেছে। খুঁজছে আমার কান্নার কারণ, ভাবছে আমি কি বলতে চাই।
এবার অরূপ অধীর হয়ে শুনতে চাচ্ছে আমার কথাগুলো। আমি উঠে দাঁড়ালাম, তারপর আস্তে আস্তে এগোলাম অরূপের দিকে। ও ঠিক আগের জায়গায় দাঁড়িয়ে, ওর চোখ আমার দিকে স্থির। আমি দাঁড়ালাম অরূপের ঠিক সামনে। আমার চোখ দিয়ে পানি ঝরছে, অথচ শক্ত কণ্ঠে বললাম, আমি আমি আবার না, বুঝছো? হাবা বলে তুমি কিচ্ছু বোঝো না। আজ সকালে যখন তুমি আমাকে হাত ধরে টেনে উঠালে, কি ভেবেছো তোমার জায়গায় অন্য কেউ হলে আমার হাত ধরতে দিতাম? অন্য কেউ যদি বলতো চলো হসপিটালে, আমি তার সাথে নাচতে নাচতে চলে যেতাম হসপিটালে? অন্য কেউ গাড়ির সামনের সিটে বসালে বসে যেতাম? না, অন্য কাউকে আমার হাত ধরতে দিতাম না, অন্য কারোর সাথে হসপিটালে যেতাম না, আর না কারো গাড়ির সামনের সিটে বসতাম। কারণ অন্য কারোর সাথে তোমার অনেক ফারাক। কারণ আমি তোমাকে ভালোবাসতাম, বুঝিনি তখন। তুমি যখন আমাকে কাজী অফিসে নিয়ে গেলে বিয়ে করতে, কি ভেবেছো তোমার জায়গায় অন্য কেউ হলে আমি চুপচাপ বিয়ে করে নিতাম? যদি তোমার জায়গায় আকাশ ভাইয়া বা অর্ক ভাইয়া থাকতো, তাও বিয়ে করতাম না। আমি মানছি তখন আমি শক্তিহারা ছিলাম, জ্ঞান শূন্য ছিলাম। তবুও তোমার জায়গায় অন্য কেউ থাকলে আমাকে মেরে ফেললেও আমি বিয়ে করতাম না, কারণ আমি তোমাকে ভালোবাসতাম। এখন বুঝতে পেরেছি কেন আমি বাধা দিতে পারিনি, কেন বাধা দেওয়ার চেষ্টাও করিনি। আমি একটু থামলাম, তারপর চোখ বন্ধ করে একটু শ্বাস নিলাম। আবার অর্পের চোখের দিকে তাকালাম, দেখি ও বিস্ময় ভরা চোখে তাকিয়ে আমার কথাগুলো শুনছে। আমি এবার কণ্ঠকে নরম করে ফেললাম, বললাম, আমি তোমাকে ভালোবাসি অরূপ। মাফ তুমি কেন চাচ্ছ? দোষ তো আমার। মাফ তো আমি চাইবো তোমার থেকে। না আমি নিজের মনকে বুঝতে পেরেছিলাম, আর না তোমাকে বুঝতে পেরেছিলাম। তাই আমার মনে হয়েছিল তুমি আমাকে বিয়ে করেছো শুধুমাত্র ঝোঁকের বসে, ভালোবেসে নয়। তাই আমি তোমাকে কষ্ট দিয়ে কথা বলেছিলাম। তুমি আমার মত না নিয়ে বিয়ে করে কোনো ভুল করোনি। তুমি ঠিক ছিলে, কারণ তুমি তাকে বিয়ে করেছো যাকে তুমি ভালোবাসতে, এবং যার কোনোরূপ কষ্ট তুমি সহ্য করতে পারতে না। অধিকার ছিল তোমার। আমি তোমাকে সত্যি ভালোবাসি অরূপ, বিশ্বাস করো। অরূপ কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আমার দিকে, তারপর আস্তে আস্তে তার পুরো চোখে মুখে হাসি খেলে গেল। মনে হলো পৃথিবীর সমস্ত শাস্তিও আজ পেয়ে গেছে। তারপরও পরম আদরে আমার হাত দুটো ওর হাতে নিয়ে নরম সুরে বলল, আমাদের শুরুটাই তো আলোময় রাহি। তুমি দেখো আমাদের বাকি জীবনটাও এরকম আলোময়ই থাকবে। সকালবেলা গুটি গুটি পায়ে কিচেনের দিকে গেলাম। মা এক মনে তখন রান্না করছিলেন। আমি যেতেই হাসি মুখে বললেন, রান্নাঘরে কেন তুই? অরূপ কোথায়? আমি বললাম, ও বাইরে গেছে। মা মাংসের তরকারিটা একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলেন, তারপর আমার দিকে হয়ে হাতটা ধরলেন, বললেন, তোর সাথে তো কালকে ভালো মতো কথা বলতে পারলাম না, এসব ঝামেলার মধ্যে সময় করতে পারলাম না, তো এখানে তোর ভালো লাগছে তো? আমি হেসে বললাম, অনেক ভালো লাগছে মা। মা একটু ভেবে বললেন, কালকের সমস্ত উটকো আয়োজন করেছিলাম, তোর বিরক্ত লাগেনি? আমি অবাক হয়ে গেলাম প্রথমে। এসব কেমন প্রশ্ন করছে মা? একটু পর হেসে বললাম, না মা, কি বলছেন? বিরক্ত লাগবে কেন? আমার অনেক ভালো লেগেছে। এরপর মা অধীর হয়ে বললেন, আমার ছেলেকে তোর ভালো লেগেছে? মায়ের এই প্রশ্নের উত্তরে কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। এবার মা বললেন, আসলে এই ছেলেটা তোকে যেভাবে বিয়ে করলো, আমি জানি সে তোর মতামত নেয়নি, মতামত নেওয়ার প্রয়োজন মনে করেনি, কারণ ও জানতো ও তোকে মন থেকে পছন্দ করে আর তোকে ভালো রাখতে পারবে। আমি মা, আমি সব কিছু বুঝি। ওর ভুল হয়েছে, আগে থেকেই তোকে সব বলা উচিত ছিল। এমনও না যে তোদের মধ্যে কোনো সম্পর্ক ছিল। আমি চুপ থাকলাম কিছুক্ষণ, তারপর মাথা নিচু করে বললাম, না মা, ওর কোনো ভুল ছিল না। আমাকে আর কিছু বলতে হলো না। মা উচ্ছ্বাসের সঙ্গে আমাকে বুকে জড়িয়ে ধরলেন, বললেন, বুঝে গেছি আমি, আর কিছু বলতে হবে না তোর। আমার ছেলেটার হাতে সেই আঘাতের চিহ্ন দেখে বুঝেছিলাম কিছুটা গরমিল হয়েছে তোদের মধ্যে। এখন বুঝতে পেরেছি সবটা ঠিক হয়ে গেছে। আবার আমার ছেলেটা না অনেক ভালো। আমি মনে মনে ভাবলাম, জি মা, অনেক ভালো আপনার ছেলে। মা আমাকে নিজের বাহুডোর থেকে ছেড়ে দিলেন। হঠাৎ মুখের এমন ভাব যেন তার কিছু মনে পড়েছে। বললেন, আমার 2 ননদ আসছে, কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে, আবার ঘন্টা দেড়েক পর চলেও যাবে। কালকেই আসতো। আমি বলেছিলাম তোদের আস্তে আস্তে রাত 2টা বাজবে। ওদের আবার নিজের বাসা ছাড়া কোথাও ঘুম আসে না, তাই রাতে এখানে থাকতে হবে বলে আসেনি। আমি ওদের মিথ্যা বলেছিলাম যাতে না আসে, কারণ ওরা তোকে যদি উল্টাপাল্টা কিছু বলতো তাহলে তুই কয়েকদিন ঘুমাতে পারতি না কথার জ্বালায়। এরা দুটো পুরো বাঘিনী বলা যেতে পারে।
ওদের স্বামীরা পর্যন্ত ভেজে বেরোল ওদের কাছে। ওরা শুধু মান্য করতো তোর শ্বশুরকে, সেই সাথে আমাকে। তোর শ্বশুর মারা যাওয়ার পর আমাকেই মান্য করে। ওরা অরূপকে খুব ভালোবাসে। এখন দেখা যাক তোকে পছন্দ করে কিনা। যদি একবার করে তো মাথায় তুলে রাখবে। ফুফিরা আসবে শুনে প্যালপিটেশন উঠে গেল আমার। আমি তো স্মার্ট না, আবার শিক্ষিতও না। আমাকে মাথায় তুলে রাখা তো দূরের কথা, আমাকে তো ধুইয়ে দিবেন ওনারা। এই সময় আমার অরূপকে দরকার। কোথায় অরূপ? আমার তো ফোনও নাই যে কল করব। মাকে সেই কথা বলতেও কেমন কেমন করছে। কি করবো এখন? আমার এই অবস্থা দেখে মা বললেন, ভয় পাচ্ছিস তুই? পাগলি মেয়ে। আমি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলাম, পারলাম বলে মনে হয় না। বারবার অন্যমনস্ক হয়েই যাচ্ছি। শোন, ভয় পাওয়ার কিছুই নেই। আমার বিশ্বাস তোকে কিছু বলতেই পারবে না ওরা। দেখিস ওরা তোকে ঠিকই পছন্দ করবে। তোর মায়াবী মুখ দেখে এমনি মায়া চলে আসবে ওদের। তুই মিলিয়ে নিস আমার কথা। এখন তুই যা, এই শাড়িটা পাল্টে নতুন একটা শাড়ি পরে নে। আমি আচ্ছা বলে চলে আসলাম। মা পিছন থেকে ডেকে বললেন, শোন, তুই শুধু আমার ছেলের বই না, তুই আমার মেয়ে, আর আমি তোর মা। আমি আমার মেয়েকে অন্য কারো থেকে কড়া কথা শুনতে দিব না। আমার মেয়ের জন্য আমি সব কিছু করতে পারবো, বুঝলি? আমি ভাষা খুঁজে পেলাম না কিছু বলার। তারপর যখন বুঝতে পারলাম চোখ ভিজে যাচ্ছে, আমি যতটা সম্ভব দ্রুত পায়ে ঘরে চলে গেলাম। নিজের ঘর থেকে কলিং বেলের আওয়াজ শুনে আমি চমকে উঠলাম। তাহলে এসে গেছে অরূপের ফুফিরা। আমার প্যালপিটেশন বাড়ছে তো বাড়ছে। অরূপ তো আসেনি এখনো। আমাকে রেখে কই গেল এই ছেলে? না জানি ওনারা আমাকে দেখে কি বলেন, কি জানে জিজ্ঞেস করেন আমাকে। যদি আমাকে দেখে না পছন্দ করেন বা আমি যদি ঠিকঠাক উত্তর দিতে না পারি তো সর্বনাশ হয়ে যাবে। মা যেভাবে বললেন ওনাদের কথাবার্তা অসম্ভব রকমের করা, এতেই তো ভয়। কিছুক্ষণ পরে আমার মনে পড়লো আমার তো এরকম কড়া কথা শুনে অভ্যাস আছে। চাচি তো কত শুনিয়েছেন। আমি এত তাড়াতাড়ি সব ভুলে গেলাম, এত তাড়াতাড়ি আমার কষ্ট সব মুছে গেল। অরূপ সব ভুলিয়ে দিয়েছে, সব কষ্ট দূর করে দিয়েছে আমার। তুমি এসেছো আমার জীবনে আলো হয়ে। আল্লাহ আমার আলো নিভিয়েও দিও না কখনো। তোমার দরবারে আমার এই মিনতি। এইসব ভাবতেই মা আসলেন আমার ঘরে, হেসে বললেন, চল তোকে দেখবে। আরে ভয় পাস না বোকা মেয়ে, বলছি তো আমি আছি। ড্রয়িং রুমে গিয়ে দেখি ওনারা বসে আছেন, শুধু ফুফুরাই এসেছেন, সাথে কেউ আসেনি। ওনাদের গুরু গম্ভীর চেহারা দেখে মনে হচ্ছে বিয়ের জন্য মেয়ে দেখতে এসেছেন। এক নজরে আমার পা থেকে মাথা অব্দি দেখে নিলেন, তারপর আমার মুখমণ্ডল খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকলেন। আমার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে ইতিমধ্যে। আমি সালাম দিলাম ওনাদের। মা ওনাদের দেখিয়ে দিয়ে বললেন, ও হচ্ছে চম্পা আর ও হচ্ছে শম্পা, আমার দুই ননদ, তোর শ্বশুরের ছোট বোনেরা। ওরা এক ভাই দুই বোন ছিল। বসো। নাম কি তোমার? আমি আমার কণ্ঠস্বর যতটা সম্ভব নরম রাখার চেষ্টা করলাম, কিন্তু কণ্ঠ কেঁপেই উঠল। আমার নাম রাহি। ওনারা চুপ হয়ে গেলেন, ভিতরটা কাঁপছে রীতিমতো। তাহলে কি আমাকে পছন্দ হয়নি ওনাদের? এখন কি ওনারা উল্টাপাল্টা কথা বলা শুরু করবেন? আচ্ছা, মাকে যদি ওনারা বলেন আমাকে কেন সে মেনে নিলেন, কেন এত বড় ভুল করলেন? মা তো অনেক কষ্ট পাবেন। আমি ফ্যাকাশে মুখে দরজার দিকে তাকাতেই দেখি অরূপ ঢুকছে। স্বস্তি পেলাম যেন। আমার ফ্যাকাশে হওয়া মুখের দিকে তাকিয়ে তারপরও ভিতরে এসে সরাসরি তাকালো দুই ফুফির দিকে। সাথে সাথে ওর চেহারা শক্ত হয়ে গেল, ওর কান লাল হয়ে গেছে। হয়তো মনে করেছে ওনারা আমাকে কিছু বলেছেন, এজন্য রাগ করেছে। ও আমার পাশে এসে দাঁড়ালো। শম্পা ফুফি একটু হাসলেন অরূপকে দেখে, তারপর চম্পা ফুফির দিকে তাকিয়ে বললেন, দেখেছিস অরূপ কত বড় হয়ে গেছে? অরূপ মনে করেছে ওর বউকে আমরা কিছু বলেছি, এজন্য দেখ ও গম্ভীর হয়ে গেছে। মা একটু হাসার চেষ্টা করে বললেন, না না শম্পা, এজন্য না। অরূপ কালকের থেকে এরকম গম্ভীর হয়ে আছে। শম্পা ফুফি একটু হাসলেন। আমি লজ্জা পেলাম। অরূপের এরকম করা মোটেও ঠিক হচ্ছে না। উনি তো আমাদের গুরুজন। তাছাড়া ওনারা আমাকে সেরকম কিছুই বলেননি। ওর উচিত ওনাদের সাথে ফ্রি হয়ে কথা বলা। আমি তো ওকে কিছু বলতেও পারছি না। শম্পা ফুফি অরূপের দিকে তাকিয়ে বলল, দেখ অরূপ, আমরা মানুষ চিনি, কখনো দেখেছিস ভালো মানুষদের সাথে আমাদের লাগতে? উদাহরণ তোর মা। কখনো দেখেছিস ভাবির সাথে লাগতে? আমরা ওনাকে সম্মান করি, কারণ ভাবি অনেক ভালো একজন মানুষ। অরূপ এবার একটু স্বাভাবিক হয়েছে বলে মনে হলো। শম্পা ফুফি অরূপকে বললেন, তোর বউকে আমাদের খুব পছন্দ হয়েছে অরূপ। আমরা মেয়ে চিনি, মেয়েদের মুখ দেখলেই বলে দিতে পারি কে ভালো আর কে খারাপ। তোর বউকে দেখেছি, বুঝে গেছি ও একজন ভালো মেয়ে, ওর মন অনেক ভালো। এরকম একটা মেয়েকে বিয়ে করে তুই আবার প্রমাণ করে দিলি তুই আমাদেরই ছেলে। অরূপ মাথা নিচু করে ফেলেছি এবার। হয়তো ওর ভুল ধারণা ভেঙে গেছে।
আমার ভিতরে যে কি আনন্দ হচ্ছে বোঝাতে পারবো না। শম্পা ফুফি মায়ের দিকে তাকিয়ে কান্না জড়িত কণ্ঠে বললেন, ভাবি আসলেই তুমি গ্রেট। তুমি শুধু ভালোবাসা আর আদর দিয়েও ছেলেকে মানুষ করে ফেললে, আর আমরা শুধু শাসন করে ছেলেকে অমানুষ করে ফেললাম। আমরা তো মনে করতাম শুধু শাসন করেই ছেলে মানুষ হবে। ইস, আমরা যদি আদর করতাম, ভালো মতো বুঝতাম, ওরা এভাবে বকে যেত না। অর্ককে দেখি ভ্যাবাচাকা হয়ে গেছে। হয়তো ভাবেনি ফুফিরা আবেগতাড়িত হয়ে এমন কিছু বলবে। এবার সে সত্যিই লজ্জা পেল। মা ওনাদের সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছে না। চম্পা ফুফি বললেন, তোমরা একটু পাশাপাশি দাঁড়াও তো দেখি। আমরা পাশাপাশি দাঁড়ালাম। ওনারা দেখতে থাকলেন আমাদের। এখন বিকাল। ফুফিরা কিছুক্ষণ আগেই বেরিয়েছেন। ওনারা একটু অন্যরকম হলেও ওনারা খুব ভালো মনের মানুষ। যতক্ষণ ছিলেন আমার মাথায় তুলে রেখেছেন একবারে। একটা সময়ের জন্য আমাকে ছাড়েননি। একের পর এক গল্প বলেই গেছেন। সবার গল্প, অরূপের ছোটবেলার গল্প। ওদিকে বেচারা অরূপ ছটফট করেই গেছে আমার সাথে কথা বলার জন্য। একবার ইশারায় ডেকেও ধরা খেয়ে গেছিল ফুফির চোখে। বাকিটা ইতিহাস হয়ে গেছে। আপন মনে হাসলাম আমি। মা আসলেন আমার ঘরে। তোকে বলেছিলাম না আমি, ওরা তোর মায়ায় পড়ে যাবে। দেখেছিস, আমার কথাই সত্যি হলো। মা, আপনি কিভাবে বুঝেছিলেন? আমি যে তোর মা, আমিও যে তোর মায়ায় পড়ে গেছি। মা একটু থেমে কি যেন ভাবলেন, তারপর বললেন, আমি তো তোকে মেয়ে ধরেই নিয়েছি। আচ্ছা, আমি কি তোর মা হতে পেরেছি? আমাকে কি তোর পছন্দ হয়েছে? আমি জড়িয়ে ধরলাম মাকে। আমাকে মুখের কিছুই বলতে হলো না। ঠিক তখনই ঘরে আসলো অরূপ। অরূপ বলল, শাশুড়ি বউ তো ভালোই মিলে গেছে। মা আমাকে বাহুডোর থেকে ছেড়ে দিলেন। বললেন, কেন, তোর হিংসে হচ্ছে নাকি? অরূপ এসে মায়ের কাছে এসে মাকে ধরে বিছানা বসালো। তারপর বলল, হিংসা তো হচ্ছেই, আমার মাকেও দখল করে নিচ্ছে। তারপরও মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়লো। মা অরূপের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলেন। আমার খুব ভালো লাগছে দেখতে। মুগ্ধ হয়ে দেখছি অরূপের বাচ্চা মেয়ে। শেষ বিকেল। আমি চুল ঠিক করছি ড্রেসিং টেবিলের সামনে বসে। অরূপ বিছানায় আতশোয়া। হঠাৎ করে বলল, আচ্ছা, তোমার কাছে জাদু আছে নাকি? সবাইকে এত তাড়াতাড়ি মায়া জড়িয়ে নাও কিভাবে? অরূপের কথায় লজ্জা পেলাম কিছুটা। তাকে জড়িয়ে নিলাম। আমাকে তো অনেক আগেই নিয়েছো। ফুপিদের আজকে যে জড়িয়ে নিলে, আই এম তো অবাক। একেবারে ভক্ত হয়ে গেছে তোমার। আমি একটু মুখ কালো করে বললাম, সেটা তো বুঝেছি। ওনাদেরকে আমারও খুব ভালো লেগেছে। ওনারা না বলে তো জানতামই না সেতুর কথা। অরূপ এক ঝটকায় উঠে বসলো। ওর চোখে মুখে ভয়ের ছাপ। ঢোক গিলে বলল, সেতুর কথা কি বলেছে? আমি মনে মনে হাসছি অরূপের অবস্থা দেখে। অথচ আগের মতোই মুখ কালো করে বললাম, বলেছে তোমাদের চিঠি দেওয়া নেওয়া ভালোই চলতো। তুমি ওর চিঠিগুলো নাকি লুকিয়ে লুকিয়ে পড়তে। আরো অনেক কিছুই বললেন। এই বলে রাগ করার ভান করে ঘর ছেড়ে যাওয়ার জন্য পা বাড়ালাম। পায়ের জন্য ঠিকমতো হাঁটতেও পারলাম না। বিছানা থেকে উঠে এসে পিছন থেকে অরূপ হাত টেনে ধরে বলল, আরে দাঁড়াও, আমার কথা তো শোনো। আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম, বলো শুনি। আসলে আমরা তখন ক্লাস 9-এ পড়তাম। ওই আমার পিছু পিছু ঘুরতো, আমাকে চিঠি দিত। বিশ্বাস করো, আমি ওকে চিঠিও দেইনি, ভালোবাসিনি। ফুপু বাড়িয়ে বলেছে। আমার খুব হাসি পাচ্ছে, কিন্তু অরূপের জন্য হাসতেও পারছি না। আসলে ফুফি বাড়িয়ে বলেনি, আমি অরূপকে বাড়িয়ে শোনাচ্ছি। ফুফির মুখে ঘটনাগুলো শুনে আমার খুব মজা লেগেছে। আমি রাগের সুরে অরূপকে বললাম, তাহলে তুমি লুকিয়ে লুকিয়ে ওর চিঠি পড়তে কেন? আরে বাবা, তাহলে কি আমি সবাইকে দেখিয়ে চিঠি পড়বো নাকি? বিশ্বাস করো রাহি, সেরকম কিছু না। তুমি আমার প্রথম এবং তুমি আমার শেষ। সেতুর বিয়ে হয়েছে 4 বছর হচ্ছে, একটা বাচ্চাও আছে এবং ও সুখে আছে। আমি উত্তেজিত কণ্ঠে বললাম, কি? তার মানে এখনো তোমাদের যোগাযোগ আছে? আমি রাগ দেখিয়ে চলে যেতে নিলাম। এবার অরূপ আমাকে টেনে শক্ত করে ধরলো। শক্ত কণ্ঠে বলল, আমার সাথে সেতুর না কোনো সম্পর্ক ছিল আর না আছে। আমি হেসে ফেললাম এবার। অরূপের অবস্থা দেখে আমার হাসি আটকাতে পারছিলাম না। অরূপের কুচকানো ভ্রু ঠিক হলো এবং মুখের মেঘ আস্তে আস্তে কেটে গেল। তুমি আমার সাথে মজা করছিলে এতক্ষণ, তাই না? হুম, এরকম মজা আর কখনো করবে না, ঠিক আছে? ভেবে দেখবো। অরূপ নিজেকে ঠান্ডা করলো কিছুক্ষণ ধরে, তারপর বলল, দেখো রাহি, তোমাকে আমি অনেক আগে থেকেই ভালোবাসতাম, কিন্তু সব ছিল আড়ালে আবডালে। আমার অনেক কষ্ট হতো তোমার জন্য। প্লিজ আমাকে আর কষ্ট দিও না। আমি তাকিয়ে থাকলাম অরূপের চোখে। বড্ড মায়া আছে যে সেখানে। আমি অরূপকে জড়িয়ে ধরে বললাম, তুমিই আমার সব।
আমি কখনো তোমাকে কষ্ট দিব না। বুকে আমার শান্তির স্থান। আমি তোমাকে অনেক ভালোবাসি।